আমরা মোটামুটি প্রায় আমাদের সিলেবাসের শেষের দিকে প্রায় পৌঁছে গেছি। আজকে তারিখ হচ্ছে 30 তারিখ, 30/11/24। আমরা পরমাণুর গঠন পড়ছি। এটা তোমাদের ক্লাস 11-এ পড়ানো হয়েছিল, পরমাণুর গঠন কেমিস্ট্রিতে। এটা আমরা ফিজিক্সে পড়বো, একই জিনিস, একই ফান্ডা, কোনো রকম কোনো তফাৎ কিছু নেই, সবকিছু একই। এখানে আমরা যেটা পড়বো, কি পড়বো আমরা এখানে, যেটা আমরা পড়বো সেটা হচ্ছে ফার্স্ট ফার্স্ট আমরা দেখবো হিস্টোরিটা কি, ইতিহাস কি, পরমাণুর গঠনের ইতিহাস কি, সেটা আমরা বুঝবো। সেকেন্ড, আমরা বোঝার চেষ্টা করব রাদারফোর্ডের রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা, এটা সম্বন্ধে আমরা জানার চেষ্টা করব। তারপর থার্ড দেখব যে এই রাদারফোর্ডের পরীক্ষা, তার সিদ্ধান্ত কি, আর তাতে যে থিওরিটা উনি দিলেন, সেটা একটা মডেল দিলেন যে এরকম হতে পারে, সেই মডেলটার সীমাবদ্ধতা কি, সাকসেস কি, সীমাবদ্ধতা কি। কোনো কিছু নতুন জিনিস যখন কেউ দেয়, তার কিছু কিছু সাকসেস হয়, কিছু কিছু জায়গায় আটকে যায়, সেগুলো আমরা জানার চেষ্টা করব। তারপর এই যে সীমাবদ্ধতা আছে, সেই সীমাবদ্ধতা কাটিয়ে দিলেন কে? বিজ্ঞানী নিলস বোর। তো বোরের থিওরি আমরা পড়বো, বোর হয়ে যাবে না কিন্তু। নিলস বোর কিন্তু বিভৎস হাইফাই লেভেলের একটা সায়েন্টিস্ট। তো বোরের তত্ত্ব, এই বোরের তত্ত্ব থেকে আমরা কিন্তু বিভিন্ন কোয়ান্টাম মেকানিক্সের কোয়ান্টাম থিওরি এখানে আমরা জানতে পারবো। কোয়ান্টাম থিওরি, কোয়ান্টাম তত্ত্ব এখানে কাজে লাগে। এবং এখান থেকে আমরা কিন্তু হাইড্রোজেন পরমাণুর, শুধুমাত্র হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করি, বা হাইড্রোজেন জাতীয় পরমাণু, হাইড্রোজেন লাইক অ্যাটম, মানে যাদের বাইরে একখানা ইলেকট্রন আছে, এই ধরনের পরমাণুর ক্ষেত্রে শক্তি, তারপরে ধরো ইলেকট্রনের বেগ, ভরবেগ, তারপরে এইসব আর কি এটসেট্রা, এইগুলো আমরা নির্ণয় করব। নির্ণয় করার পর ফোর্থ আমরা করব বিভিন্ন স্পেকট্রা পড়ব। স্পেকট্রা মানে কি, বাংলায় কি বলে স্পেকট্রাটাকে? বর্ণালী পড়ব। যেগুলো তোমরা ছোটবেলায় পড়েছো ওই ক্লাস 11-এ, সেটা হচ্ছে লিম্যান, বামার, পাসেন, ব্যাকেট, ফান্ড, ওইগুলো। এখানে যেমন ব্যাসার্ধ কিরকম হয় সেটাও আমরা দেখবো। তো এইটুকু খালি এখানকার চ্যাপ্টার হাইড্রোজেনের বোঝার জন্য। ইট ইজ ভেরি ইজি, ভেরি ইজি, ভেরি সিম্পল। এবং এখান থেকে সিওর শর্ট 2 থেকে 3 নাম্বার, 4 নাম্বার, মানে মিনিমাম 2 নাম্বার পড়বে, ম্যাক্সিমাম 4 নাম্বার পড়বে। খুব ইম্পর্টেন্ট। তার মানে প্রথমে দেখি তো প্রথমে পরমাণু কি সেটা আমাদের জানতে হবে। আমরা ছোটবেলা থেকে পরমাণু পরমাণু বলে বোঝায়, পরমাণু সিনেমাও একটা বেরিয়েছিল, তাই তো? পরমাণু সিনেমার নায়ক কে জানিস? বল দেখি। আরে তোরা সিনেমা টিনেমা দেখিস না? পরমাণু, এখানে ইন্ডিয়ার প্রথম যে ধামাকা করেছিল, তোমার পোখরানে যে বিস্ফোরণটা হয়েছিল, সেটাকে নিয়ে এটা করেছিল। ওর নামটা আমারও মনে পড়ছে না। আহ, যাই হোক, ঠিক আছে, হিরো ফিরোর নাম আমার মনে থাকে না। যাই হোক, একটা সিনেমা আছে, দেখে নিস পরে যখন পরীক্ষা টরীক্ষা হয়ে যাবে তখন। পরমাণু কি? প্রথম হচ্ছে পদার্থ। এই একটা পদার্থ যদি থাকে, ধরে না আমি কথার কথা একটা লোহা আছে, লোহার রড আছে। তোমরা অনেক বড় হয়ে গেছো এখন, তবুও তোমাদেরকে বোঝানোর জন্য আমি একবার অ্যাটলিস্ট এটা পরমাণু জিনিসটা বোঝানো আমার দরকার, সেজন্য আমি বলে দিচ্ছি। অনেক সময় কনসেপ্ট ক্লিয়ার থাকে না। এটা ধরে নাও লোহার রড। এবার লোহার রডকে আমি ভাঙতে 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 দুভাগে ভাঙলাম, আবার এটাকে দুভাগে ভাঙলাম, এই করতে 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 যে ছোট অংশটা আমি পাবো, একটা ক্ষুদ্রতম কোনো একটা অংশ ধরে পেলাম, ভাঙতে 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 ভাঙছি, ভাঙতে 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 এইটা পেলাম ক্ষুদ্রতম অংশ। ক্ষুদ্রতম মানে এত সব থেকে ছোট অংশ।
যে অংশে লোহার যা বৈশিষ্ট্য, এর বড়টার যা বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যই এখানে আছে, সেম বৈশিষ্ট্য। এইরকম এইরকম সব থেকে ছোট অংশ যেটা, সেটাকে কি বলা হয় জানো? কোনো পদার্থের কোনো পদার্থের সব থেকে ছোট অংশ, যে অংশ পদার্থের সমস্ত ধর্মকে বহন করে নিয়ে চলে, তাকে কি বলা হয়? তাকে অণু বলে। লোহার রডের ক্ষেত্রে সেটা হচ্ছে পরমাণু, কারণ লোহা হচ্ছে এফি। যদি জল হতো, এই এক গ্লাস জল ধর আছে, সেখানকার ক্ষুদ্রতম অংশ যেটা খেলেও তোমার তেষ্টা মেটায়, সেটা হবে জলের অণু। অণু সেটাকে যদি ভেঙে দিই, তাহলে আমরা পাবো পরমাণু। তো মৌলিক পদার্থের ক্ষেত্রে আমরা যে ক্ষুদ্রতম অংশটা পাবো, সেটা হচ্ছে কিন্তু পরমাণু, মৌলিক পদার্থের ক্ষেত্রে। সেই পরমাণু কেমন দেখতে, কেমন তার গঠন, সেটা নিয়ে নানা রকম চিন্তা ভাবনা, প্রথম প্রথম থেকে বহু চিন্তা ভাবনা, বহু লোকের বহু থিওরি, বহু সায়েন্টিস্টের বহু থিওরি কিন্তু আছে। তো ঐতিহাসিক ভাবে যদি আমরা দেখি, তো যত ধরনের থিওরি এই রাদারফোর্ডের আগে পর্যন্ত হয়েছে, প্রায় সবই ভুল। কিন্তু সেগুলো কিন্তু একটা আইডিয়া দিয়েছে। সব থেকে বেশি পরিমাণ আইডিয়া দিয়েছে যার থিওরি, সেটা হচ্ছে জন ডাল্টনের থিওরি। তো দেখবে যে কোনো বইয়ে একটা পরমাণু গঠনের ডাল্টনের থিওরিটা দেয়, পরমাণু গঠন সংক্রান্ত ডাল্টনের থিওরি, ডাল্টনের তত্ত্ব সবাই দেয়, প্রত্যেকটা বইয়ে দেয়। এবং দেওয়ার পর শেষে বলে যে ডাল্টন যা বলেছিলেন সব কিন্তু ঠিক নয়, কোনোটাই ঠিক নয়, সবই ভুল প্রায়। তবুও আমরা এটা পড়ি, তার কারণ হচ্ছে এই স্যার জন ডাল্টন প্রথম বলেছিলেন যে পরমাণু দিয়েই কিন্তু সারা মহাবিশ্বের সৃষ্টি। তিনি প্রথম বলেছিলেন যে আমাদের যে যত ধরনের আছে, তার এর গঠনমূলক একক, পদার্থের গঠনমূলক একক হচ্ছে পরমাণু, একক হচ্ছে পরমাণু। তিনি এরকম বলেছিলেন। তিনি বলেছিলেন পরমাণু নিস্তড়িত, তিনি বলেছিলেন পরমাণু নিরেট, তিনি বলেছিলেন একই পদার্থের পরমাণু একই রকম, সর্বদা একই রকম বলেছিলেন। একই রকম মানে একই ভরের, তাই বলেছিলেন। আর আলাদা পদার্থের পরমাণু সর্বদা আলাদা ভরের, এরকম বিভিন্ন জিনিস তিনি বলেছিলেন। যা পরবর্তীকালে দেখা গেছে যে প্রায় সম্পূর্ণ অংশটাই কিন্তু ত্রুটিপূর্ণ। তার কারণ প্রথমত হচ্ছে পরমাণুর মধ্যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এগুলো পাওয়া যায়। ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এগুলো পাওয়া যায়। পরমাণু নিরেট নয়, সেটা প্রথম প্রমাণ করে দিল বিজ্ঞানী রাদারফোর্ড। রাদারফোর্ড একটা আলফা বিচ্ছুরণ পরীক্ষা করেছিল, কি করেছিল না করেছিল সেটা আমরা দেখব। একই পদার্থের পরমাণু সর্বদা একই ভরের, কিন্তু আইসোটোপ হয় না, হয় না? আইসোটোপ হয় না, হয় না? আইসোটোপ মানে সমস্থানিক। জানো না, জানো না সমস্থানিক মানে কি? সমস্থানিক মানে যারা পিরিয়ডিক টেবিলে একই স্থান অর্জন করলেও যাদের ভর আলাদা। এবার পিরিয়ডিক টেবিল সাজানো হয় কিসের পরিপ্রেক্ষিতে? পরমাণু সংখ্যার পরিপ্রেক্ষিতে। তাহলে তাদের পরমাণু সংখ্যা একই, কিন্তু ভর সংখ্যা আলাদা হলে তাদেরকে পরস্পরের সমস্থানিক বলা হয় বা আইসোটোপ বলা হয়। আর দেখো, আলাদা পদার্থের অণুর ভর কি কখনো কখনো সবসময় কি সর্বদা কি আলাদা ভরের হবে? যেমন ধরো না, ক্যালসিয়াম 40, 20, 40, পটাশিয়াম 19, 40, হয় না? তাহলে এই ভর তো একই হয়ে গেল। তাহলে এগুলো হচ্ছে সমভর যদি হয়, সমভর মানে আইসোবার যদি থাকে,
তাহলে তো সেক্ষেত্রে তোমার কোনোভাবেই এই সূত্র খাটছে না। তো এই ধরনের বিভিন্ন তত্ত্ব তিনি দিয়েছিলেন। তো এই তত্ত্বের বেশিরভাগটাই কিন্তু যে কথাগুলো বলেছিলেন সব কথাগুলোরই প্রায় সীমাবদ্ধতা থাকলেও এই তত্ত্বটা প্রথম তত্ত্ব যেটা কিছু পরিমাণ আইডিয়া দেয় যে এই কথাটা ইম্পর্টেন্ট যে পদার্থের গঠনমূলক এবং কার্যমূলক একক হলো পরমাণু। এই যে স্টেটমেন্টটা, দিস ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট। তার জন্য পরমাণু গঠন কোনোভাবে আলোচনা করতে গেলে ইনকমপ্লিট হয়ে যায় যদি ডাল্টনের তত্ত্বটা কেউ কোনোভাবে তোমাদের চোখের সামনে না তুলে ধরে। তো এটা আমরা জানলাম। তো ডাল্টন বলেছিলেন নিরেট, সেই নিরেট জিনিসটাকে প্রমাণ করলো যে ভুল, সেটা হচ্ছে রাদারফোর্ডের একটা পরীক্ষা। রাদারফোর্ড কি পরীক্ষা করলেন তাহলে দেখি। এরপর রাদারফোর্ডের আলফা বিচ্ছুরণ পরীক্ষা। রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। দেখো এগুলো নিয়ে বেশি ভাটিয়ে কোনো লাভ নেই, আমি জাস্ট সিম্পলি জিনিসটা বলবো। এগুলো তোমরা বহু বছর ধরে পড়ছো। কবে থেকে, ক্লাস 2 থেকে চলছে নাকি এগুলো? কবে থেকে পড়িয়েছে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা? কেন এই 10-এ পড়ায়নি? এখন মনে হয় ক্লাস 10-এ ঢুকিয়ে দিয়েছে। তোদের তো এখন অনেক, 10 থেকে তোদের 2 বছর বড় হয়ে গেছিস, তাই জন্য ভুলে গেছিস তোরা সব। মনে হয় ছিল, যাই হোক, নাও থাকতে পারে। রাদারফোর্ড কি করলো? আলফা কণা, আগে আমরা জানি আলফা কণা বলতে কি বোঝায়। আলফা কণা মানে হচ্ছে ডাবলি পজিটিভ পজিটিভ হিলিয়াম আয়ন। তাহলে হিলিয়ামটাকে নিয়ে দেখি। হিলিয়ামের নিউক্লিয়াসে কি থাকে গো? একটা প্রোটন, দুটো প্রোটন, দুটো নিউট্রন। আর তার চারিদিকে কি থাকে? দুখানা ইলেকট্রন থাকে। এটা হচ্ছে হিলিয়াম। এখান থেকে যদি দুখানা ইলেকট্রন বার করে দাও তাহলে কি হবে? মাইনাস দুটো ইলেকট্রন যদি করে দিই তাহলে কি হবে? হিলিয়াম 2+। এই যে জিনিসটা, এইটাকে বলা হয় আলফা কণা। এরকম আলফা কণা পাওয়া যায় কোথা থেকে? যখন নিউক্লিয়াস ভেঙে যায়। মানে পরের চ্যাপ্টারটা আমরা এটা বুঝতে পারবো যে কখন নিউক্লিয়াস ভেঙে যায়, কখন নিউক্লিয়াস আনস্টেবল হয়, কখন কি হয়, এই সমস্ত জিনিস আমরা জানতে পারবো। তো সেই রকমই কিছু তেজস্ক্রিয় মৌল রাখলে আলফা কণা বার করতে পারে। তাহলে এই আলফা কণা আমরা পাবো তেজস্ক্রিয় বিকিরণের মাধ্যমে। আমরা জানি তেজস্ক্রিয় বিকিরণ যখন হয় তখন কি কি বেরোয়? আলফা কণা, গামা কণা, বিটা কণা আর গামা রশ্মি। এটা তো ক্লাস 10-এ পড়েছো নাকি না? তো তাই হচ্ছে একটা আলফা কণা। তার মানে আমি সেরকম একটা তেজস্ক্রিয় পদার্থ নেবো যেখান থেকে আলফা বেরোয়। নিয়ে তিনি কি করলেন? তিনি সেরকম একটা জিনিসকে, ধরে নাও এখানে এমন একটা পদার্থকে তিনি রাখলেন যেখান থেকে আলফা কণা বেরোয়, এরকম একটা জায়গায় রাখলেন। আলফা নিঃসারক নিঃসারক তেজস্ক্রিয় মৌল রেখে দিলেন। তাহলে ও শুধু আলফা কণা ছাড়তে শুরু করবে। তার সামনে তিনি একটা গোল্ড ফয়েল রাখলেন, পাতলা গোল্ড ফয়েল। গোল্ড ফয়েল, ফয়েল মানে দেখেছো, যখন তুমি দেখবে বাইরে রুটি কিনতে যাবে, যদি দোকান একটু ভালো না হয় তাহলে তোমাকে আগের দিনের খবরের কাগজ মুড়ে দেবে। আর দোকান যদি একটু উন্নত মানের হয় তাহলে দেখবে অ্যালুমিনিয়ামের কাগজ মুড়ে দেয়, দেয় না দেয় না? তো এটাকে অ্যালুমিনিয়াম ফয়েল বলে। তো গোল্ডেরও এরকম ফয়েল পাওয়া যায় যেগুলো হচ্ছে খুব কম থিকনেসের। কত থিকনেসের? 500 মাইক্রোমিটার থিকনেস, 100 মাইক্রোমিটার থিকনেস। তো 100 to 500 মাইক্রোমিটার থিকনেস, তার মানে 1 মিটারের একের একের পিঠে 6টা শূন্য হলে 1 মাইক্রোমিটার হয় তার 100 গুণ, মানে 0.1 মিলিমিটার, 0.01 মিলিমিটার, 0.5 মিলিমিটার।
1 মিলিমিটারেরও 1/10 থেকে 1 মিলিমিটারের হাফ ভাগ পর্যন্ত ওরকম থিকনেসের গোল্ড ফয়েল নেওয়া হয়। এবার প্রথম প্রশ্ন হচ্ছে হোয়াই গোল্ড? হোয়াই গোল্ড? সোনা কেন? কেন সোনার ফয়েল নিল? একদম তাই। এটি এটি সবচেয়ে নমনীয় ধাতু। কেন এটা সবচেয়ে নমনীয় ধাতু? যদি এখন তোর বাবা একটা সোনার একটা কানের বা নাকের ঘড়ি দেয়, তাহলে তুই নমনীয় যেমন হবি সেরকম টাইপের গোল্ড নমনীয় ধাতু। গোল্ড হচ্ছে, গোল্ডের ডাকটিলিটি সব থেকে বেশি, ডাকটিলিটি। সেই জন্যই সোনার এত ভ্যালু। এইটুকু ছোট্ট সোনাকে মানে ওকে পিটিয়ে বিশাল বড় লম্বা দেখানো যায়। গোল্ড হচ্ছে এরকম একটা, ভেঙে যায় না, নমনীয়। এটা ইংরেজিতে এটাকে বলা হয় ডাকটাইল প্রপার্টি, ডাকটাইল ম্যাটেরিয়াল। ডাকটাইল ম্যাটেরিয়াল কারা হয়? যারা মুচ মুচড়ে যায় কিন্তু ভাঙে না, মচকাবে কিন্তু ভাঙবে না। সেই জন্যই সোনা এত দামি, যে সোনা দিয়ে আমরা ছোট নিখুঁত কাজ করতে পারি। একমাত্র সোনাই হচ্ছে সেই ম্যাটেরিয়াল যেটা দিয়ে এত পাতলা থিকনেসের ফয়েল বানানো যায়। এটা কিন্তু তোমাদের পরীক্ষায় পড়তে পারে। তাহলে সোনার পাত কেন? কারণ সোনা হচ্ছে সবচেয়ে নমনীয় ধাতু। তাই এটি দিয়ে সবচেয়ে কি করা যায়? সবচেয়ে পাতলা পাত বানানো যায়। আর এখানে যত পাতলা ও বানাবে তত ভালো। একখানা করে যদি অ্যাটম পায় আরো ভালো। এমন ছোট করে দিলে একখানা দুখানা করে অ্যাটম পেলো, না হলে থিকনেস হলে এদিকে অনেকগুলো অ্যাটম থেকে যাবে। তো চাইবে যে একখানা অ্যাটম থাকুক, খুব পাতলা। নিয়ে ও পরীক্ষা করে দেখলো, এইদিকে বিভিন্ন ডিটেক্টর বসিয়ে দিল। কি বসালো? কি বসালো চারিদিকে? ডিটেক্টর। যারা ডিটেক্ট করবে, এদিকে বিভিন্ন যন্ত্রপাতি বসিয়ে দিলেন। বিভিন্ন অ্যাঙ্গেলে যন্ত্রপাতি বসিয়ে দিলেন, যে কখানা আলফা কণা আসছে। কি ডিটেক্টর? আলফা কণা ডিটেক্টর বসিয়ে দিলেন। দিয়ে তিনি দেখার চেষ্টা করলেন যে কত অ্যাঙ্গেলে কত পার্সেন্টেজ অফ আলফা আসে, কোন দিকে কতটা আসে সেটা তিনি জানার চেষ্টা করলেন। তাই তিনি কি করলেন? আলফা কণা, যেটা হচ্ছে হিলিয়াম, এই আলফা কণাটা হচ্ছে হিলিয়াম 2 পজিটিভ, এরকম কণা স্রোতকে ফেলে দিলেন সোনার পাতের উপর। তারপর তিনি, এই পুরো ঘটনাটা একটা বায়ুশূন্য জায়গায় হয়েছে, এটা একটা বায়ুশূন্য জায়গায় হয়েছে, বায়ুশূন্য স্থানে এটা হবে। এই স্থানে বিচ্ছুরণ পরীক্ষা হয়েছে, তাই এটাকে বলা হয় স্ক্যাটারিং চেম্বার। স্ক্যাটারিং চেম্বার কেন বলছো গো? কারণ এখানে আলফা কণা পড়ার পর আলফা কণা বিভিন্ন দিকে চারিদিকে ছড়িয়ে যাবে, কিছু ফেরতও আসবে। তাহলে এইরকম ধরনের ছড়িয়ে যাওয়া কোনো ঘটনাকে আমরা বলি বিচ্ছুরণ, ইংরেজিতে বলি স্ক্যাটারিং। এই স্ক্যাটারিংটা যেহেতু একটা বায়ুশূন্য একটা চেম্বারের মধ্যে হচ্ছে, সেই ঘরটাকে আমরা বলবো স্ক্যাটারিং চেম্বার। ওকে। এবার তিনি কি দেখলেন? তাহলে পরীক্ষাটা আমরা বুঝলাম। পরীক্ষার অবজারভেশন, অবজারভেশনের বাংলা মানে কি? ভেরি গুড, পর্যবেক্ষণ। ভেরি গুড, পর্যবেক্ষণ। পর্যবেক্ষণ কি করলেন? পর্যবেক্ষণ করলেন, তিনি প্রথম স্টেটমেন্ট বললেন, প্রায় সব আলফা কণাই সোজা পালিয়ে গেল। প্রায় সমস্ত আলফা কণায়, আলফা কণা গোল্ড পাথ ভেদ করে সোজা চলে গেল। তার মানে এখান থেকে আমি একটা কনক্লুশন পাবো
কি কনক্লুশন পাবো বলো? এখান থেকে কি কনক্লুশন পাবো? তাহলে পরমাণুর বেশিরভাগ জায়গা ফাঁকা, তাহলে ডাল্টন প্রথমেই কেঁদে ফেললো। তাহলে পরমাণুর বেশিরভাগ জায়গায় ফাঁকা, স্থানই ফাঁকা। তাহলে ফার্স্ট যেটা ডাল্টন যিনি বলেছিলেন যে পরমাণু নিরেট, কিন্তু ডাল্টন বলেছিলেন মানে কি, তিনি কল্পনা থেকে বলেছিলেন। ইট ইজ নট দ্যাট মাচ ইজি যে প্রথম কোনো একটা কথা বলা যেটা খুব ইম্পর্টেন্ট, তখন অনেক বছর আগে তিনি বলেছিলেন, তার অনেক বছর পরে প্রমাণ হয়েছে যে পরমাণুর বেশিরভাগ স্থানই ফাঁকা। সো হি ইজ ভেরি ইম্পর্টেন্ট ম্যান। নাম্বার টু তিনি বললেন যে কিছু কিছু আলফা কণা, কিছু কিছু আলফা কণা একটি নির্দিষ্ট কোণ করে, নির্দিষ্ট কোণ করে স্ক্যাটার হয়, বিচ্ছুরিত হয়। মানে কি, এরকম দেখছি আলফা কণা এদিকে এলো, আলফা যেটা হচ্ছে হিলিয়াম 2 পজিটিভ, এ বলছে নাকি এরকম করে বেঁকে যাবে। তাহলে বাঁকতে গেলে এই জায়গায় কি থাকতে হবে গো? নেগেটিভ না পজিটিভ? নেগেটিভ। নেগেটিভ থাকলে বলবে যে এসো চুপচাপ ওখানে দুজন, তাই না? তাহলে এখানে পজিটিভ থাকতে হবে, তবেই তো বিকশিত হবে। এদিক দিয়ে যদি আরেকটা আছে তবেই তো বিকশিত হবে। এরকম ধর আরেকটা ওই আছে, সে ধর এরকম করে এসে এদিক দিয়ে গেল, সে এরকম করে বেরিয়ে গেল, তাহলে একটা কোণে বেরিয়ে চলে এলো। তাহলে কিছু কিছু জায়গায়, এখান থেকে আমরা সিদ্ধান্ত কি পাবো? এখান থেকে সিদ্ধান্ত পাবো যে কিছু কিছু জায়গায় পজিটিভ নিউক্লিয়াস আছে, যেটা বেশিরভাগ জায়গায় ফাঁকা, তার মধ্যে কিছু ছোট্ট ছোট্ট অংশ আছে যেখানে পজিটিভ আধান বিদ্যমান। তাহলে তিনি বললেন যে খুব পরমাণুর মধ্যে, পরমাণুর মধ্যে খুব ক্ষুদ্র অংশে, খুব ক্ষুদ্র অংশে ধনাত্মক, ধনাত্মক আধানযুক্ত একটি স্থান থাকে, একটি স্থান থাকে যেখানে, যেখানে পরমাণুর মোট ভর, কি বলবো, মোট ভর, পরীক্ষা দিয়ে এলি তো বাংলা ভাষাগুলো বল। যেখানে পরমাণুর মোট ভর, দেখেছিস কেমন বাংলা বলছে, সঞ্চিত থাকে, সঞ্চিত থাকে। এই যে জায়গাটা, এই জায়গাটার রাদারফোর্ড নাম দিলেন, কি নাম দিলেন এই স্থানটাকে? নিউক্লিয়াস। যেটা আমরা পরের চ্যাপ্টারে পড়বো। তো নিউক্লিয়াস নামটা কিন্তু রাদারফোর্ডের দেওয়া। তারপর তিনি 3 নাম্বার অবজারভেশন দেখলেন, আর একটা ইম্পর্টেন্ট অবজারভেশন, খুবই কম অংশ আপতিত, আপতিত আলফা কণার খুবই কম অংশ, কম পরিমাণ অংশ, যা প্রায় 20,000-এর মধ্যে, মধ্যে একটি, এরকম টাইপের একটি বা দুটি, এরকম কয়েকটা অংশ একদম ডাইরেক্ট ফেরত আসে, ব্যাক করে পিছন দিকে ফেরত আসে। তার মানে এখান থেকেও বোঝা যাচ্ছে যে এই 20,000-এর মধ্যে যদি একখানা দুখানা ফেরত আসে, তাহলে এই যে নিউক্লিয়াসের কথা উনি বললেন, সেই নিউক্লিয়াসটি খুব ক্ষুদ্র। এটা বোঝা গেল। এই ধরনের বিভিন্ন জিনিস তিনি বুঝলেন, বোঝার পর তিনি কি সিদ্ধান্তে এলেন, সিদ্ধান্তগুলো তো আমরা বললাম।
তো সিদ্ধান্ত তিনি বললেন, যেটা আমরা 1 নাম্বার কথা বললাম, ফার্স্ট হচ্ছে নিউক্লিয়াসের থিওরি দিলেন। নিউক্লিয়াস আছে, পজিটিভ নিউক্লিয়াস এর ধারণা দিলেন। ধারণা দেওয়ার পর তিনি চাপে পড়ে গেলেন, চাপে নয়, তিনি ভাবতে শুরু করলেন যে পরমাণু তো পজিটিভ নয়, কোনো একটা লোহার রডকে টাচ করলে তো আমার ঝাঁঝাট ঝাঁঝাট করে আমার শক লাগে না, তার মানে নিশ্চয়ই নিস্তড়িৎ। তখন তিনি বললেন যে, এরপর তিনি বললেন যেহেতু পজিটিভ কিন্তু পরমাণু তো নিস্তড়িৎ, তাহলে পরমাণুকে নিস্তড়িৎ করতে গেলে কি করতে হবে? এই পজিটিভ বলা পজিটিভ আধানের চারপাশে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলি ঘুরবে। তো তিনি বললেন যে এই নিউক্লিয়াসের চারিদিকে, এই নিউক্লিয়াসের চারিদিকে চারিদিকে বিভিন্ন কক্ষপথে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রন কণা আবর্তন করে। আবর্তন করা ছাড়া আর কিছু বলতেই পারবে না, কারণ তিনি বিজ্ঞান জানেন, ক্লাসিক্যাল ফিজিক্স জানতেন। তো ক্লাসিক্যাল ফিজিক্স যদি আমরা দেখি, ক্লাসিক্যাল ফিজিক্স বলতে আমরা যেটা বুঝি যে আমরা যে আগেকার জিনিস যেগুলো পড়েছি, দেখো একটা নিউক্লিয়াস যেটা ভারী আর একটা ইলেকট্রন যেটা হচ্ছে খুব পাতলা, সে যদি এইভাবে আসার চেষ্টা করে আর একে তো এ ফোর্স দিয়ে টানবে, যেটা হচ্ছে তোমার অভিকেন্দ্র বল, এই দিক দিয়ে বল দেবে অভিকেন্দ্র বল। তো অভিকেন্দ্র বল যদি থাকে তাহলে তো ঘুরবেই। এবং তিনি বিভিন্ন বৃত্তাকার পথে ঘুরেছেন সেটা বলেছেন। এই কথাটা বলার পর তিনি কিন্তু সব বোঝালেন, কিন্তু একটা চাপে পড়ে গেলেন। সেটা কি? এইটা, এই পয়েন্টটা হয়ে গেল চাপ। এই পয়েন্টটা একটা সীমাবদ্ধতা, লিমিটেশন চলে এলো, কারণ এটা ব্যাখ্যা করা গেল না। এই ব্যাখ্যাটা আমরা মেনে নিলাম, এইটা করা গেল না কেন? কারণ সরি, কারণ তখন বিজ্ঞানী ম্যাক্সওয়েল বিভিন্ন থিওরি দিয়েছেন। বিজ্ঞানী ম্যাক্সওয়েল এর তত্ত্ব অনুযায়ী অনুযায়ী কি বোঝা যায়? যে কোনো একটি আধান যখন ত্বরণ নিয়ে চলে, সে তড়িৎচুম্বকীয় তোমার বিকিরণ করে, তড়িৎচুম্বকীয় রশ্মি বিকিরণ করে। তিনি বললেন যে কোনো আহিত কণা আহিত কণা ত্বরণ নিয়ে চললে তা তড়িৎচুম্বকীয় তরঙ্গ বিকিরণ করে। তার মানে রেডিয়েশন ছাড়ে। তো এই রেডিয়েশনের মধ্যে তো এনার্জি আছে, এই তড়িৎচুম্বকীয় তরঙ্গের মধ্যে তো এনার্জি আছে। তাহলে যদি এনার্জি ছেড়ে দেয় তাহলে ইলেকট্রনটা কি হবে? ইলেকট্রনের কি আর সেই গতিশক্তি থাকবে? তাহলে ধীরে 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 ও ঘুরতে 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 নিউক্লিয়াসের উপর আছড়ে পড়বে। তাহলে এখানে তাহলে কি হবে? তাহলে এই তত্ত্ব অনুযায়ী এই তত্ত্ব অনুযায়ী অনুযায়ী আমরা বলতে পারি, এই তত্ত্ব বলতে কার তত্ত্ব? ম্যাক্সওয়েলের রেডিয়েশন তত্ত্ব। ম্যাক্সওয়েলের রেডিয়েশন, এই যে রেডিয়েশন মানে তড়িৎচুম্বকীয় বিকিরণ, এটাকে বলা হয় রেডিয়েশন। এই রেডিয়েশন তত্ত্ব যেটা আছে সেই অনুযায়ী আমরা বলতে পারি যে নিউক্লিয়াসের চারিদিকে ঘূর্ণায়মান নিউক্লিয়াসের চারিদিকে ঘূর্ণায়মান ইলেকট্রন কণা ঋণাত্মক আধান যুক্ত আধানযুক্ত ইলেকট্রন কণা কি করবে? একটি একটি অভিকেন্দ্র ত্বরণ নিয়ে বৃত্তাকার পথে ঘুরবে।
তাহলে অভিকেন্দ্র ত্বরণ মানে একটা ত্বরণ চলে এলো, অভিকেন্দ্র ত্বরণ নিয়ে বৃত্তাকার পথে ঘোরার সময়, পথে ঘোরার সময় তা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, তড়িৎচুম্বকীয় তরঙ্গ বিকিরিত করবে। তড়িৎ চুম্বকীয় তরঙ্গ বিকিরণ করবে। তার মানে ইলেকট্রনটি ইলেকট্রনটি তার গতিশক্তি হারাবে। তার মানে বেগ কমবে, তার মানে ব্যাসার্ধ কমবে। এই করতে করতে একটা টাইমে এই যে নিউক্লিয়াস এটা ছিল, এখানে ইলেকট্রনটা ঘুরতে 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 এরকম করে আছড়ে পড়বে ইলেকট্রনটা। এই যে পথ, এই পথটাকে বলছি আমরা স্পাইরাল ইনওয়ার্ড, ইনওয়ার্ড স্পাইরাল পথ, স্পাইরালি ইনওয়ার্ড স্পাইরাল পথে আস্তে 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 নিউক্লিয়াসের উপর আছড়ে পড়বে। ইনওয়ার্ড পথে ইলেকট্রন ইলেকট্রন নিউক্লিয়াসের উপর আছড়ে পড়বে। এবার যদি আছড়ে পড়ে, তাহলে তুমি বলো তো দেখি, একখানা একখানা ইলেকট্রন কি আছড়ে পড়বে, নাকি সব ইলেকট্রনই এরকম আছড়ে পড়বে? কেউ তো আলাদা নাই, ইলেকট্রন গুলো সবাই তো ঘুরছে মনমন করে বলে দিয়েছে। তাহলে সকলেই যদি পড়ে যায় নিউক্লিয়াসের উপর, এবার বলো তো দেখি, নিউক্লিয়াসের মোট আধান আর তার চারিদিকে ঘূর্ণায়মান ইলেকট্রনের মোট আধান একই না আলাদা? যদি আমি মড নিয়ে নিই, মানের কথা যদি বলি, একই। যাহাই নিউক্লিয়াসে তোমার আধান আছে, চারিদিকে ইলেকট্রন সেই আধান নিয়ে আছে। তাহলে সেই ইলেকট্রন গুলো যদি নিউক্লিয়াসে ঢুকে যায়, তাহলে আর কি কিছু থাকবে? তাহলে রাদারফোর্ডের পরীক্ষা তো হলো, সেখানে তো আমরা পরীক্ষা থেকে দেখতে পেলাম যে পজিটিভ কণাকে বিকর্ষণ করে বিভিন্ন অ্যাঙ্গেলে ঘুরিয়ে দিল, বিচ্ছুরিত করলো। সেটা তো সত্য। তাহলে নিশ্চয়ই থিওরিতে কিছু গন্ডগোল হচ্ছে। কি বোঝাতে পারলাম আমি? বোঝাতে পারলাম? সেটা আমি হালকা করে লিখে দিই। তাই এই পদ্ধতিতে সমস্ত ইলেকট্রন সমস্ত ইলেকট্রন নি নিউক্লিয়াসে আছড়ে পড়বে। নিউক্লিয়াসে আছড়ে পড়লে পরমাণু সুস্থিত হবে না, আছড়ে পড়বে। অর্থাৎ অর্থাৎ পরমাণুর সুস্থিরতা, পরমাণু অস্থির হবে। যা প্র্যাকটিক্যালি সঠিক নয়। প্র্যাকটিক্যালি সঠিক নয়। তার মানে কিছু একটা ভুল হচ্ছে। মানে একটি নিশ্চয় তোমার সীমাবদ্ধতা আছে। কোথায়? পরমাণুর পরমাণুর স্থায়িত্ব ব্যাখ্যা করতে পারছে না। স্থায়িত্ব ব্যাখ্যা করার ব্যাপারে চাপ আছে। এইখানটা চাপ হয়ে যাচ্ছে। এইটাকে কিন্তু বাঁচিয়ে দিল বিজ্ঞানী কে? নিলস বোর। নিলস বোর হঠাৎ একদিন স্বপ্ন দেখলেন এবং এমন কক্ষের কথা তিনি ভাবলেন, যে কক্ষগুলো হচ্ছে স্টেশনারি কক্ষ, সুস্থির কক্ষ বা স্থির কক্ষপথের কথা তিনি কল্পনা করলেন, একটা মডেল দিলেন। এখান থেকে বাঁচালেন নিলস বোর।
নিলস বানানটা কি? NIELS, নিলস বোর। দেখে নি তো, মোবাইল নেই, যাই হোক বাংলা বানানটা একটু দেখে নিও। ইনি কি বললেন? ইনি একটা আইডিয়া দিলেন স্থির কক্ষপথের, স্থির কক্ষপথের ধারণা দিলেন, যেটা ইংরেজিতে যাদেরকে বলা হয় স্টেশনারি অরবিট। স্টেশনারি অরবিট, এইগুলো ধারণা দিলেন। কি বললেন? তিনি বললেন ইলেকট্রন, তিনি একটা তত্ত্ব দিলেন এবং এগুলো তিনি ধরে নিলেন। বোরের তত্ত্ব বলছে, সেখানে তিনি স্বীকার্য কিছু নিলেন। স্বীকার্য কি? নাম্বার ওয়ান, ইলেকট্রন গুলো নির্দিষ্ট শক্তির ইলেকট্রন একটি নির্দিষ্ট কক্ষপথে ঘুরবে। তাহলে ইলেকট্রন গুলি নিউক্লিয়াসের চারিদিকে বিভিন্ন পথে, বিভিন্ন পথে, বদ্ধ পথে ঘূর্ণায়মান ইলেকট্রনের বিভিন্ন বদ্ধ পথে, বৃত্তাকার বদ্ধ পথে, বৃত্তাকার পথে, উনিও বৃত্তাকার বলেছেন, ঘূর্ণায়মান ইলেকট্রনের শক্তি আলাদা। এটা তো আমরা জানি। একটি নির্দিষ্ট, একটি নির্দিষ্ট কক্ষপথে ঘূর্ণায়মান ইলেকট্রনের শক্তি, একটি নির্দিষ্ট কক্ষপথে ঘূর্ণায়মান ইলেকট্রন কখনো শক্তি বিকিরণ বা শোষণ করবে না। তাহলে এই যে বিভিন্ন স্থির কিছু অরবিটের কথা তিনি বললেন, স্থির কক্ষপথের কথা বললেন, তাহলে ইলেকট্রনের চারিদিকে এখানে যে কথাটা আবার গুছিয়ে আসছে না, সেটা হচ্ছে স্থায়ী কক্ষপথ। এই যে কিছু অনুমোদিত কক্ষপথ, হ্যাঁ এইখানে হচ্ছে নিউক্লিয়াসের চারিদিকে নির্দিষ্ট কিছু, এই কথাটাই বলতে ভুলে যাচ্ছিলাম, নির্দিষ্ট কিছু অনুমোদিত, অনুমোদিত কক্ষপথেই, অনুমোদিত কক্ষপথেই ইলেকট্রন ঘুরতে পারে। অনুমোদিত মানে হচ্ছে অ্যালাউড কক্ষপথেই ইলেকট্রন ঘুরতে পারে। এই কথাটা কিন্তু বলতেই হবে, অনুমোদিত ঘুরতে পারে, এইটা তিনি ধরে নিলেন। বললেন যে ইলেকট্রন যে কোনো জায়গায় ঘুরতে পারে না, নির্দিষ্ট কিছু অনুমোদিত, অ্যালাউড, আমি অনুমোদন করলাম যে তুমি কালকে চা খেতে এসো। ধর আমার একটা বড় অফিস আছে, তুই লেটার করলি যে স্যার একদিন চা খেতে যাবো, আমি তখন বললাম অ্যালাউড, তখন তুই একদিন অনুমোদন পেলি, সেই কথাটা হচ্ছে অনুমোদিত। তো নিউক্লিয়াসের চারিদিকে নির্দিষ্ট কিছু অনুমোদিত কক্ষপথে ইলেকট্রন ঘুরতে পারে। ওর একটি নির্দিষ্ট অনুমোদিত কক্ষপথে, নির্দিষ্ট নির্দিষ্ট বলছিলাম, এটা অ্যাকচুয়ালি অনুমোদিত, অনুমোদিত কক্ষপথে ইলেকট্রন যখন ঘুরবে তখন তার কোনো শক্তি বিকিরণ বা শোষণ করবে না। এটা তিনি ধরে নিয়েছেন, এটা তিনি ধরে নিয়েছেন। তাহলে কি হবে? তাহলে বলতে চাইছে কি, বলছে যে এইটা ধরনের নিউক্লিয়াস, এইটা ধরনের নিউক্লিয়াস, তার চারিদিকে, নিউক্লিয়াসের চারিদিকে ও কিছু অরবিট দেখতে পাচ্ছে, এরকম কিছু কক্ষপথ দেখতে পাচ্ছে, কক্ষপথ কিছু এরকম দেখতে পাচ্ছে, যে কক্ষপথের এই এনার্জি গুলো ফিক্স, এনার্জি ফিক্সড।
এটার এনার্জি E1, এটা ধরে নেই E2, এটা ধরে নেই E3। এগুলো হচ্ছে ফিক্সড। বলছে ইলেকট্রন যখন এখানে ঘুরবে তখন ইলেকট্রনের এনার্জি, ইলেকট্রন যখন এখানে এই কক্ষপথগুলোয় ঘুরবে তখন ইলেকট্রনেরও শক্তি এই কক্ষপথের শক্তির সাথে সমান হবে। তাই ইলেকট্রন কোনো এনার্জি নেবেও না, কিছু দেবেও না। তাহলে ইলেকট্রন, এইগুলো হচ্ছে অনুমোদিত কক্ষপথ। অনুমোদিত কক্ষপথ। ইলেকট্রন যখন কোনো অনুমোদিত কক্ষপথে ঘোরে তখন তার মোট শক্তি, তার মোট শক্তি ওই পথের, ওই কক্ষপথের শক্তির সমান হয়। মানে এই কক্ষপথের একটা এনার্জি লেভেল আছে, একটা লেভেল আছে, একটা লেভেল থেকে যে কোনো এনার্জি হতে পারে না। যেমন তোমাদের আগের দিন আমি বোঝাচ্ছিলাম যে কোয়ান্টাম বলতে কি বোঝায়। কোয়ান্টাম বলতে বোঝায় যে ধরে নাও 1-এর পর 2 হবে, 3 হবে, 5 হবে, 8 হবে, মধ্যে কিছু থাকবে না। এই জিনিসগুলোকে কোয়ান্টাম বলা হয়। এখানে কোয়ান্টাম মেকানিক্স এইভাবেই এলো যে আমরা যদি ক্লাসিক্যাল থিওরি করি, মানে আমরা যে আগের থিওরি গুলো পড়ছি সেগুলো যদি করি, তাহলে ওরা বলবে কেন এখানে কেন ইলেকট্রন থাকবে না, মামার বাড়ি আবদার নাকি, ইলেকট্রন থাকতেই পারে। কিন্তু বোর কিন্তু হট করে ধরলেন যে না, কিছু কিছু সেপারেট সেপারেট অরবিট আমরা ধরবো এবং তাদের যা এনার্জি ইলেকট্রনের এনার্জির সাথে সমান হবে। তাই ইলেকট্রন ওই কক্ষপথে যখন থাকবে তখন সে কোন রকম কোনো এনার্জি শোষণ বিকিরণ কিচ্ছু করবে না। তাই নো শোষণ, নো বিকিরণ, নো বিকিরণ। এই যে কক্ষপথ, এই কক্ষপথ গুলোকে বলা হয় স্থির কক্ষপথ, স্টেশনারি অরবিট। এবার এই স্টেশনারি অরবিট থেকে এবার ইলেকট্রন যদি এখানে জাম্প মারতে যায় তাহলে কি করবে? হাই লেভেলে যদি জাম্প মারতে যায় তাহলে কি করবে ইলেকট্রন? ইলেকট্রন যখন এখানে থাকবে তখন তো ইলেকট্রনের শক্তি E1। ইলেকট্রন যদি এখানে থাকতে চায় তাহলে ইলেকট্রনের শক্তি হতে হবে কত? এখানে যদি থাকতে চায় তাহলে কত হতে হবে? E2। তাহলে E1 থেকে E2 হতে গেলে যেটুকু বাদবাকি এনার্জি দরকার সেটা ওকে পেতে হবে বাইরে থেকে। বাইরে থেকে পেতে হবে, তার মানে ও শোষণ করবে, শোষণ করবে, বাহ্যিক শক্তি শোষণ করবে। আর যদি তার ঠিক উল্টোটা হয়, যদি এই ধর এইখান থেকে একটা ইলেকট্রনের ইচ্ছা হলো এইদিকে জাম্প মারতে, তাহলে এখানে যে ইলেকট্রনটা আছে তার এনার্জি E3। আর এখানে যদি ইলেকট্রনটাকে থাকতে হয় তাকে তার এনার্জি কমিয়ে করতে হবে E2। তাহলে ইলেকট্রন যদি 3 নম্বর কক্ষপথ থেকে 2 নম্বর কক্ষপথে আসতে চায় তাহলে ও 3 নম্বরের মোট শক্তি কমিয়ে 2 নম্বরের শক্তি স্তরের শক্তির সাথে এক্সাক্ট সমান করলে তবেই ইলেকট্রন এখানে অ্যালাও হবে। তার জন্য তাকে কি করতে হবে? বিকিরণ করতে হবে। এই আইডিয়া তিনি দিয়ে দিলেন। তাহলে শোষণ আর বিকিরণ, এই যে শক্তিগুলো, এই যে কম্পাঙ্কগুলো, এগুলো তো যা ইচ্ছা তাই আর হলো না, তাহলে নির্দিষ্ট কম্পাঙ্কের হলো। কারণ এই লেয়ার গুলো ফিক্সড, এই এনার্জিটা ফিক্সড, এই এনার্জিটা ফিক্সড, এই এনার্জিটা ফিক্সড, তাহলে এই এনার্জির ডিফারেন্স ফিক্সড। তাহলে শোষণ যে বর্ণালী হবে তার কম্পাঙ্ক আমরা জানি ডেল্টা ই ইকুয়াল টু এইচ নিউ। তাহলে এই যে কম্পাঙ্কটা হবে এই কম্পাঙ্কটা শোষণ এবং বিকিরণের ক্ষেত্রে কম্পাঙ্ক কিন্তু নির্দিষ্ট নির্দিষ্ট হবে একটা নির্দিষ্ট নিউক্লিয়াসের জন্য। সেটা কিন্তু যা ইচ্ছা তাই হবে না। সব ব্যাখ্যা তিনি এখান থেকে দিতে শুরু করলেন। তাহলে প্রথম স্টেটমেন্ট তিনি ধারণা দিলেন, স্টেশনারি অরবিটের ধারণা দিলেন। সেকেন্ড কি বললেন? 2 নম্বর তিনি কি বললেন? 2 নম্বর বললেন যখন যখন উচ্চ শক্তি সম্পন্ন, উচ্চ শক্তি সম্পন্ন কোন কোন কক্ষপথ থেকে, কক্ষপথ থেকে ইলেকট্রন
ইলেকট্রন নিম্ন শক্তি সম্পন্ন কক্ষপথে আসতে চায়, শক্তি সম্পন্ন কক্ষপথে আসতে চায়, তাহলে কি করতে হবে? ইলেকট্রনটিকে ওই দুই শক্তি স্তরের শক্তির তফাৎ যতখানি, ততটা শক্তির একটি তড়িৎচুম্বকীয় বিকিরণ করে তবেই নিম্ন স্তরে আসবে। আর উল্টোটা হলে উল্টোটা, তাহলে এখান থেকে যখন ও এখানে আসবে তখন হবে বিকিরণ, আর এখান থেকে যখন ও এখানে যাবে তখন ওকে বেশি শক্তি পেতে হবে, তখন হবে শোষণ। এই কথাটা তিনি 2 নম্বর পয়েন্টে বললেন। আর 3 নম্বর পয়েন্ট যেটা তিনি বললেন সেটা বোর থেকে, সেটা তিনি ড্রেবগলি থেকে ধার নিয়ে নিলেন। কি? 3 নম্বর তিনি বললেন এই যে বিভিন্ন কক্ষপথ, এই বিভিন্ন কক্ষপথে ঘূর্ণায়মান ইলেকট্রনের কৌণিক ভরবেগ h/2π এর অখণ্ড সংখ্যার গুণিতক। মানে কি? মানে কৌণিক ভরবেগ যেটা হবে, কৌণিক ভরবেগ এটা সমান হবে n × h/2π, যেখানে n হচ্ছে একটা অখণ্ড সংখ্যা। একটা অখণ্ড সংখ্যার উদাহরণ দাও। 1 হবে, 2 হবে, 3 হবে, এটসেট্রা। এই যে n, এই nটাকেই বলা হয় প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। পড়েছো না পড়োনি? কেমিস্ট্রিতে পড়েছো না পড়োনি? মুখ্য কোয়ান্টাম সংখ্যা। এই যে n, এই n এর ভ্যালু 1 হলে তখন তাকে আমরা বলি কে কক্ষ। n এর ভ্যালু যদি 2 হয় তখন তাকে আমরা বলি l কক্ষ। n এর ভ্যালু যদি 3 হয় তখন তাহলে আমরা বলি m কক্ষ। এরকম করে হয়, এগুলো আমরা জানি। তাহলে এটা কক্ষ কত নাম্বার কক্ষ সেটা বলে। আর কৌণিক ভরবেগ মানে কি গো? m × v × r। হবে না? ভি আর, বৃত্তাকার পথ। আমরা জানি যে কৌণিক ভরবেগ মানে কি, l। 11 মনে করে দেখো, কৌণিক ভরবেগ l সমান আমরা জানতাম, l সমান হচ্ছে r × p। জানতাম না? মনে আছে না নাই? p মানে কি? p মানে হচ্ছে mv। তাহলে তাহলে r × mv। তাহলে এবার দেখো বৃত্তাকার পথে যদি কেউ ঘোরে এরকম, তাহলে এখান থেকে এইটা হচ্ছে r, আর এইদিকে হচ্ছে তোমার mv। এদের মধ্যে অ্যাঙ্গেল সবসময় কত? 90 ডিগ্রি। বৃত্তাকার পথ হলে সবসময় 90 ডিগ্রি হবে। তাহলে এল এর মান কত হবে? মড এল সমান a × b মানে হচ্ছে ab sin θ। তাহলে r × mv × sin 90 ডিগ্রি। sin 90 মানে কত বিজয়? ঘুমাতে লেগেছে। 1 নেই, তাই তো? নেই তো? প্রথমে একটা পরিচয় দিয়ে চলে গেল আর কি। তাহলে কি বললেন তিনি? হার্ড যে থিওরি,
সেখান থেকে তিনি বললেন এল সমান mvr সমান হচ্ছে nh/2 পাই, এটা তিনি বললেন। এবং তোমাদের পরীক্ষায়, এইচএস পরীক্ষায় অবশ্যই পড়বে, হয় এইটা পড়বে, না হলে তোমার প্রমাণ করতে দেবে, এখান থেকে তোমাকে ডে ব্রগলির থিওরি প্রমাণ করতে দেবে, বা ডে ব্রগলির থিওরি থেকে এটা প্রমাণ করতে দেবেই দেবে। তোমাদের পরীক্ষায় পড়েনি কারুর? টেস্টে পড়েনি? বিদ্যাভবন, যা, ওটা আমাকে তো ফিউজ করে দিয়েছে তোদের মাস্টার গুলো। দেখছি তাহলে এটা তো থিওরি। আচ্ছা, তাহলে দেখো, এটা আমরা দেখছি এখান থেকে ডি ব্রগলির বিভিন্ন ভাবে ডি ব্রগলির তত্ত্ব প্রমাণ করা যায়, বা ডি ব্রগলির তত্ত্ব থেকে, প্রকল্প থেকে বোরের কোয়ান্টাম সত্য ওটা প্রমাণ। এই যে mvr ইকুয়াল টু nh/2 পাই, এইটা হচ্ছে তোমার বোরের কোয়ান্টাম শর্ত, যে এই ধরনেরই যাদের এল কৌণিক ভরবেগ, তারাই কেবলমাত্র ঘুরতে পারবে। এটাকে বলছে বোরের কোয়ান্টাম কোয়ান্টাম তত্ত্ব, শর্ত। এবার এইটাকে আমরা প্রমাণ করব যে এটা ঠিক আছে। কি থেকে প্রমাণ করব? নোবেল পাওয়া থিওরি থেকে। নোবেল পেয়েছিল কে? বিজ্ঞানী ডি ব্রগলি। তাহলে ডি ব্রগলির তত্ত্ব থেকে প্রমাণ করব। ডি ব্রগলির তত্ত্ব থেকে বোরের কোয়ান্টাম শর্তের প্রমাণ। খুব সহজ, এটা খুবই ইম্পর্টেন্ট এবং খুব সহজ। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আমি জানি না কেন পড়েনি তোমাদের, কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট। কিন্তু কি করলেন, তিনি প্রথমে একটা ছবি আঁকলেন। এরকম একটা নিউক্লিয়াস আছে ধরে নে, নিউক্লিয়াস আছে পজিটিভ, পজিটিভ নিউক্লিয়াসটাকে আমরা এরকমই আঁকলাম। পজিটিভ নিউক্লিয়াস আছে, তার চারিদিকে একটা বৃত্তাকার বৃত্তাকার কক্ষপথ। এবার আমরা জানি ডি ব্রগলি বলেছেন পদার্থ তরঙ্গের কথা। ডি ব্রগলির তত্ত্ব থেকে কোনো পরীক্ষা প্রশ্ন পড়েনি তোমাদের কারুরই? ডি ব্রগলি থেকে পড়া প্রচন্ড ইম্পর্টেন্ট, পড়বেই। ডি ব্রগলি ছাড়া কোনো কোশ্চেনই হবে না। আর আইনস্টাইনের থেকে ওই তোমাদের কোয়ান্টাম তত্ত্ব থেকে, ওই কি বলে ওইটাকে, ফটো ফটো ইলেকট্রিক ইফেক্ট, আলোক তড়িৎক্রিয়া থেকে কিচ্ছু পড়েনি? পড়া উচিত। যাই হোক, সবাই তোমরা পরের সপ্তাহে আসার আগে কিন্তু প্রত্যেকে একখানা করে, প্রত্যেকে তাদের কোশ্চেনটাকে জেরক্স করে আমাকে দিয়ে যেও একটা করে, ঠিক আছে? ওকে। দেখো, ইলেকট্রন যখন ঘুরছে, ধরে নাও ইলেকট্রন ঘুরছে, বনবন বনবন করে ইলেকট্রন ঘুরছে এরকম করে। তো ডি ব্রগলি কি বলেছে? ইলেকট্রন যখন ঘুরবে, ইলেকট্রন তো একটা কণা, তাহলে তার সাথে একটা ওয়েভ ঘুরবে, এর সাথে একটা কি পড়েছিল রে? তাহলে 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 খুব ইম্পর্টেন্ট এটা, করতে পারিস না? ও, এই যে 3 দিয়ে গুণ করে দেয় এটাকে। ওফ, সব ইজি ইজি পড়েছে, ইজি পিজি, ঠিক আছে, হয়ে যাবে, চাপ নেই। এগুলো সব মেন পরীক্ষায় সব এবারে সাঁটিয়ে ছক্কা হবে সব, সব পেরিয়ে স্টেডিয়াম পেরিয়ে যাবে, ঠিক আছে? তখন কোনো চাপ হবে না। দেখ, এবার যেটা বলছি সেটা শোন ভালো করে। ইলেকট্রন যখন এখানে ঘুরছে, তাহলে তো আমরা জানি ডে ব্রগলি তো পদার্থ তরঙ্গের কথা বলেছে। ডে ব্রগলি কার কথা বলেছেন? পদার্থ তরঙ্গ। এই তরঙ্গ কিন্তু তড়িৎচুম্বকীয় তরঙ্গ নয়, ঠিক আছে? এই তরঙ্গ কিন্তু তড়িৎচুম্বকীয় তরঙ্গ নয়। তড়িৎচুম্বকীয় তরঙ্গ আলোর বেগে ছোটে, পদার্থ তরঙ্গ পদার্থ যে বেগে ছোটে সেই বেগে ছোটে, ঠিক? তাহলে পদার্থ তরঙ্গ যেটা, তার মানে যেখানেই পদার্থ ছুটবে
তাহলে ইলেকট্রনেরও পদার্থ তরঙ্গ আছে। তাহলে ইলেকট্রন যখন ঘূর্ণায়মান তখন যখন কক্ষে ঘূর্ণায়মান তখন ওই কক্ষ বরাবর পদার্থ তরঙ্গও ঘূর্ণায়মান। এবার দেখো ইলেকট্রন যখন পাক খেয়েই যাচ্ছে তাহলে পদার্থ তরঙ্গ ওরকম লাফালাফি করতে করতে পাক খেয়েই যাবে। তাহলে যদি যদি এইরকম করে যেমন আমি ম্যাচিং করিয়ে দিলাম সেরকম যদি ম্যাচিং না করে যায় তাহলে কি হবে গো? এই যে তরঙ্গ দৈর্ঘ্য, এখান থেকে এইটুকু তো একটা তরঙ্গ দৈর্ঘ্য, দেখো এই নিচু করে এই উঁচু, এখান থেকে এইটুকু একটা তরঙ্গ দৈর্ঘ্য, এতটা, এখান থেকে এইটুকু একটা তরঙ্গ দৈর্ঘ্য, আবার এখান থেকে এইটুকু একটা তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে চারখানা তরঙ্গ দৈর্ঘ্য হয়ে গেছি, চারটি তরঙ্গ দৈর্ঘ্য হয়ে গেছি। যদি 4.5 খানা আঁকতাম বা মিশছে না এরকম আঁকতাম তাহলে কি হতো? চারটি পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য আমি এঁকেছি। পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য যদি না হতো তাহলে কি হতো? তাহলে দেখো যদি এরকম হতো কক্ষপথটা এরকম, ইলেকট্রন ধরো এরকম করে ঘুরছে, তার মানে পদার্থ তরঙ্গটাও ঘুরছে, এরকম ঘুরছে, ধরো এটা আর ম্যাচ করলো না, তাহলে জীবনেও ম্যাচ করবে না। যদি ম্যাচ না করতে পারে তাহলে আলটিমেটলি কি হবে? সবগুলোকে যোগ করলে কি দাঁড়াবে? আমরা তরঙ্গের উপরিপাত পড়েছি না পড়িনি? তাহলে এরকম যদি ম্যাচ না করে, যদি যদি এই যে 2πr এটা যদি আর হয়, যদি 2πr সমান ল্যামডার পূর্ণ সংখ্যার গুণিতক না হয়, যদি এই শর্ত না হয়, মানে কি এটা বাংলা ভাষায় আমরা কি বলবো? যে বৃত্তাকার পথের পরিধি যদি যদি পদার্থ তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্যের পূর্ণ সংখ্যার গুণিতক না হয়, পূর্ণ সংখ্যার গুণিতক না হয়, তবে ঘূর্ণায়মান ইলেকট্রনের জন্য, ইলেকট্রন তো থামবে না, ঘুরেই যাবে, ঘূর্ণায়মান ইলেকট্রনের জন্য পদার্থ তরঙ্গের উপরিপাত হয়ে হবে যা ধ্বংসাত্মমূলক। তোমার তো ধ্বংসাত্ম বানান ঠিক লিখলাম? কি লিখছি? হ্যাঁ, বানান ঠিক লিখলাম রে? ধ্বংসাত্মকমূলক উপরিপাত হবে, ধ্বংসাত্মমূলক ব্যতিচার হবে। ব্যতিচার পড়েছো তো? ধ্বংসাত্মমূলক ব্যতিচার, যখন ফেজ উল্টো হয়, দেখ এখানে দেখ, এইদিকে ফেজ উল্টো হয়েছে ধ্বংসাত্মমূলক, এর ফেজ উপরে এইদিকে নিচে, এদিকে উপরে এদিকে নিচে, এদিকে উপরে এদিকে নিচে, এদিকে উপরে এদিকে নিচে, এখানে তো এমনি জিরো, এখানে এমনি জিরো, তার মানে সব মিলিয়ে গড়, তাহলে ইলেকট্রনের অস্তিত্বই থাকবে না। ইলেকট্রনের যদি পদার্থ তরঙ্গ না থাকে তাহলে পদার্থটারই অস্তিত্ব থাকবে না। তাই ঘূর্ণায়মান ইলেকট্রনের অস্তিত্বকে ব্যাখ্যা করা যাবে না। সেক্ষেত্রে সেক্ষেত্রে ঘূর্ণায়মান ইলেকট্রনের অস্তিত্ব ব্যাখ্যা করা চাপ হয়ে যাবে। অস্তিত্ব অস্তিত্ব ব্যাখ্যা করা সম্ভব হবে না। তাহলে আমাদের হতে হবে কি? এই শর্ত যদি না হয় তাহলে প্রবলেম, তাহলে এটিই হতে হবে, এই শর্তটাই হতে হবে। অর্থাৎ অর্থাৎ অবশ্যই ডি ব্রগলি
তত্ত্ব অনুযায়ী ঘূর্ণায়মান পথের বৃত্তাকার পথের পরিধি অবশ্যই অবশ্যই ত্রিবগলি তরঙ্গ দৈর্ঘ্যের কি হতে পারে? সমানুপাতিক চলবে না, অখণ্ড সংখ্যার গুণিতক হতে হবে। সমান নয়, অখণ্ড সংখ্যার গুণিতক। তার মানে কি, পরিধি হতে হবে দ্বিবগলি তরঙ্গ দৈর্ঘ্যের অখণ্ড সংখ্যার গুণিতক। তাহলে পরিধি মানে 2πr, হতে হবে কত? n মানে অখণ্ড সংখ্যা, আর দ্বিবগলি তরঙ্গ দৈর্ঘ্য মানে ল্যামডা। আবার আমরা দ্বিবগলি তত্ত্ব অনুযায়ী কি জানি? দ্বিবগলি কি বলেছে বলো? দ্বিবগলি ল্যামডা ইকুয়াল টু কি বলেছে? h/mv বলেছে তো। তাহলে এখানে ল্যামডার ভ্যালুটা আমি বসালে আমরা কি পাবো গো? 2πr সমান আমি পাচ্ছি n/mv। তাহলে mv-টাকে এইদিকে তুলে দাও, 2π-টাকে নিচে নিয়ে এসো। তাহলে mvr ইকুয়াল টু nh/2π। পাচ্ছ না? এটা কে লিখেছে? এই 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 থিওরিটা কে দিয়েছে? এটা কি শর্ত? mvr ইকুয়াল টু nh/2π, বোরের কোয়ান্টাম শর্ত। তাহলে এইটাই আমার প্রমাণ পেলাম, mvr ইকুয়াল টু nh/2π। এটি এটি বোরের কোয়ান্টাম শর্ত। এই অবধি থাক আজকে। নেক্সট দিনে আমরা ক্যালকুলেশন সব করে দেবো। নেক্সট দিনে আমাদের মোটামুটি ওই লিম্যান, বামার, পাসেন, ব্যাকেট, ফান্ড, আর তোমাদের কি ধরনের কি ভরবেগ, কৌণিক ভরবেগ, হেন তেন যা আছে সব বার করবো পরের দিন। নেক্সট ডে তাহলে আমাদের আজকে এখানেই গুড নাইট করি। গুড নাইট। পরের দিন নেক্সট আমরা যেদিন বসবো সেদিন আমাদের হয়ে যাবে। কালকে কালকে তোমরা কেউ কেউ বসতে পারবে? কালকে তোমাদের টাইম কখন? হুম, 1:30-র দিকে করতে পারবি না? কালকে কি বার? রোববার না? 1:30-র দিকে হবে না কালকে? কারণ কি, ওই ধর রাত্রের দিকে পড়লে আবার হঠাৎ করে বায়োলজি যদি টেনশনে ফেলে দেয়, তখন আবার উঠে উঠবি, চাপ লেগে যাবে তোর। সোমবারই তো পরীক্ষা। কাল দুপুর মে, দুপুর 1:30। এই 1:30-তে, হ্যাঁ 1:30 থেকে, হ্যাঁ কি বলছো? হ্যাঁ বলে দেবো এটা, এরকম। অনলাইন এটা কিন্তু, হ্যাঁ, অফলাইন নয়। হুম। কালকে আমরা এটা থিওরি শেষ, চ্যাপ্টারের থিওরি শেষ হবে। এই শেষ এবার, মনে হচ্ছে এসএমএস লিখছি। হ্যাঁ, শেষ হবে। কম্পিউটারের যুগে কি যে হয়ে যাচ্ছে। চলো তাহলে, গুড নাইট, ভালো করে পড়াশোনা করো, পরীক্ষা ভালো করে দাও যার যার আছে। টাটা।